আসসালামু আলাইকুম। কলকাতার একটি পুরনো বাড়িতে নিজের পিসির সাথে থাকতো আতিন। একটি বড় ফুড কোম্পানির মার্কেটিং এর হেড ছিল আতিন। চাকরির পাশাপাশি অ্যান্টিক জিনিসের প্রতি আতিনের ছিল অনেক আগ্রহ। এজন্য প্রায়ই সে অ্যান্টিক শপে ভিজিট করে পছন্দসই জিনিসপত্র কিনে নিয়ে যেত। একদিন আতিন অ্যান্টিক শপে গিয়ে একটি অদ্ভুত রকম মূর্তি দেখে। এটি তার অনেক পছন্দ হয়। সে সেটি নিয়ে বাড়িতে গেলে ওই দিন থেকেই তার সাথে ঘুরতে থাকে একের পর এক অদ্ভুত ও ভয়ানক সব ঘটনা। এমনই এক কাহিনী নিয়ে আজ এক্সপ্লেন করছি 2025 সালে রিলিজ হওয়া একটি বাংলা হরর ওয়েব সিরিজ ভোগ। তো চলুন দেরি না করে চলে যাই মূল কাহিনীতে। কাহিনীর শুরুতে আমরা সুবেশ নামের এই লোকটিকে দেখি। সুবেশ কলকাতার ভবানী স্ট্রিটে একটি অ্যান্টিক শপ অর্থাৎ পুরনো জিনিসের দোকান চালায়। আজ তার শপে একটি পুরনো মূর্তি এসেছে। এই মূর্তিটি দেখে সুবেশের মনে হয় যে এটি হয়তো কোনো দেবতার মূর্তি, কিন্তু এটি ঠিক কোন দেবতার মূর্তি তা সে বুঝতে পারছিল না। সুবেশের দোকানে কাজ করে রতন নামের এই লোকটি সুবেশ রতনকে এই মূর্তিটি 4 নম্বর সেলফে রেখে আসতে বলে। রতন মূর্তিটি সেখানে রেখে পাশে কাজ করছিল। হঠাৎ সে মূর্তিটি যেখানে রেখেছিল সেখান থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। রতন ভয়ে ভয়ে সেখানে আসলে হঠাৎ সে মূর্তিটির জায়গায় একটি ভয়ঙ্কর অবয়ব দেখতে পায়। সে রতনকে বলছিল, আমার খিদে লেগেছে, আমাকে খেতে দে। এইটি দেখে রতন অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এটি দেবী না কোনো পিশাচিনী। এই জন্য সে ভয়ে চিৎকার করে ওঠে। সে এতটাই ভয় পেয়ে যায় যে পরের দিন থেকে সে শপে আসায় বন্ধ করে দেয়। পরের সিনে আমরা আতিল নামের এই লোকটিকে দেখি। আতিল একটি বড় ফুড কোম্পানিতে টপ পোস্টে কাজ করে। সে তার কোম্পানির বেস্ট পারফর্মার। আপাতমস্তক প্রফেশনাল ও বিজ্ঞান মনস্ক আতিনের শখ ছিল পুরনো জিনিস সংগ্রহ করার, অর্থাৎ অ্যান্টিক জিনিসের প্রতি তার একটি বিশেষ আকর্ষণ ছিল। ভবানী স্ট্রিটের অ্যান্টিক শপের মালিক সুবেশ আতিনের খুব ভালো বন্ধু। এই জন্য প্রায়ই তার সুবেশের অ্যান্টিক শপে আসা যাওয়া ছিল। আজ আতিনের প্রমোশন হওয়ায় অফিস শেষে সে সুবেশের সাথে তার দোকানে যায় একসাথে প্রমোশন সেলিব্রেট করার জন্য। আজ শপে এসে সেই নতুন আসা মূর্তিটি দেখে আতিনের অনেক পছন্দ হয়। সে সুবেশকে এই মূর্তিটির ব্যাপারে জিজ্ঞেস করলে সুবেশ তাকে বলে যে এই মূর্তিটির ব্যাপারে আমিও তেমন কিছু জানি না। কিছুদিন আগে আমি একটি বাড়ি থেকে কিছু অ্যান্টিক জিনিসপত্র কিনে আনতে যাই। সেই বাড়িটি চক্রবর্তী বাড়ি নামে পরিচিত ছিল। কালের পরিক্রমায় এই বাড়ির বংশধরেরা আর কেউ এখানে থাকে না। উত্তরাধিকার সূত্রে এই বাড়িটির মালিক ছিল অ্যানা নামের এই মেয়েটি। অ্যানা ও তার স্বামী ইউএসএ থাকে। তারা দেশে এসে এই পুরো বাড়িটি বিক্রি করে দিয়ে ইউএসএ সেটেল হয়ে গিয়েছে। সেখান থেকে আমি কিছু অ্যান্টিক জিনিসপত্র কিনতে গিয়েছিলাম। ফিরে আসার সময় ওই বাড়ির পুরোহিত আমার কাছে এসে বলে তারা বংশ পরম্পরায় এই বাড়িতে পুজো করে আসছে, কিন্তু আজ তো বাড়িটিই বিক্রি হয়ে গেল। এখন ডেভেলপার বাড়িটি ঘুরিয়ে দিয়ে এখানে বড় বিল্ডিং তুলবে, তাই পুরোহিত এইসব পুরনো জিনিসের সাথে এই মূর্তিটিও আমাকে দিয়ে দেয়। এই মূর্তিটির এক হাতে বীণা আর এক হাতে খঞ্জন দেখে আমি জানার চেষ্টা করেছিলাম যে এটি কোন দেবতার মূর্তি, কিন্তু আমি এখনো তা জানতে পারিনি। এসব শুনে আতিন বলে, এর দাম কত? সুবেশ বলে, আমি তো এটি ফ্রি পেয়েছি, আমি জানি না এর ভ্যালু কত, তুমি পছন্দ হলে এটি নিয়ে যাও। আতিন মূর্তিটি নিয়ে যাবে বলে ঠিক করে। সেখান থেকে আতিন ও সুবেশ একটি বারে যায়। সেখানে তারা ড্রিঙ্ক করার পর আতিন একটি মেয়ের সাথে ডান্স করে। হঠাৎ এক সময় আতিন দেখে যে তার চারপাশ কেমন যেন ফাঁকা হয়ে গিয়েছে। বারের লাইট রেড হয়ে গিয়েছে আর আশেপাশে থাকা সবাই যেন আচমকা গায়েব হয়ে গিয়েছে। তখন সে কারো আওয়াজ শুনতে পায় যে বলছিল যে আমার খিদে লেগেছে, আমাকে খেতে দে। আতিন বুঝতে পারছিল না যে তার সাথে কি হচ্ছে। কিছুক্ষণ পর সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। আতিন মনে করে যে ড্রিঙ্ক করে তার নেশা চড়ে গেছে। এই জন্য সে বাসায় যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। বার থেকে ফেরার পথে গাড়ির রিয়ার ভিউ মিররে আতিন তার মৃত মায়ের আত্মাকে দেখতে পায়। এটি দেখে সে অনেক ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে এসবকে নিজের ভ্রম মনে করে ইগনোর করে বাসায় আসে। আতিনের বাসায় পুষ্পা নামের আতিনের এই পিসি থাকে। আতিনের বাবা মা অনেক আগেই মারা গেছে। আতিনের মা মারা যাওয়ার আগে আতিনকে পুষ্পার কাছে দিয়ে গিয়েছিল তার খেয়াল রাখার জন্য। সেই থেকে পুষ্পা আতিনকে নিজের ছেলের মতোই দেখে। আতিন বাড়ি ফিরলে পুষ্পা আতিনকে খাবার বেড়ে দেয়। খাবার খেয়ে আতিন মূর্তিটি তার ঘরে রেখে শুয়ে পড়ে। ঘুমের মধ্যে আতিন সে অভয়বটি দেখতে পায়, যেটি দেখে রতন ভয় পেয়েছিল। অভয়বটি আতিনের কাছে এসে বলে, আমার খিদে লেগেছে, আমাকে খেতে দে। এতে আতিন অনেক ভয় পেয়ে যায়। ওই সময় আতিন আবার তার মায়ের আত্মাকে দেখতে পায়। তার মায়ের আত্মা তাকে বলে, দেবীকে খাবার দে আতিন, তাহলে আমিও খেতে পারবো, আমারও অনেক খিদে লেগেছে। আতিন তখন ভয় পেয়ে জগ থেকে গ্লাসে পানি ঢালতে গিয়ে দেখে যে জগ থেকে পানির বদলে রক্ত পড়ছে। এটি দেখে ভয়ে আতিনের হাত থেকে গ্লাস ফ্লোরে পড়ে যায়। আর তখনই আতিনের ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ সে সব স্বপ্ন দেখছিল, কিন্তু তার দৃষ্টি যখন ঘরের ফ্লোরের দিকে যায় তার শরীরের রক্ত তখন হিম হয়ে যায়, কারণ ফ্লোরে ঠিক একইভাবে পানির গ্লাসটি পড়েছিল যেমনটা সে একটু আগে স্বপ্নে দেখেছিল। সে
ঘরে কারো উপস্থিতিও টের পাচ্ছিল। এর পরদিন সকালে আতিন তার বাবা মায়ের ছবির নিচে মূর্তিটি রেখে আগরবাতি জ্বালিয়ে দেয়। এরপর সে মূর্তিটির পূজা করে। কিছুক্ষণ পর আতিনের দূর সম্পর্কের মামা ভবেশ আঙ্কেল আতিনের সাথে দেখা করতে আসে। সে আতিনকে এই নতুন মূর্তির পূজা করতে দেখে জিজ্ঞেস করে যে এটি কোন দেবতার মূর্তি যে তুমি পূজা করছো। আতিন বলে আমি ঠিক জানি না। ভবেশ মূর্তিটি খুব মনোযোগ দিয়ে দেখে বলে মনে হচ্ছে এটি তিব্বতীয় কোনো দেবতার মূর্তি, এটি হয়তো কোনো তান্ত্রিক দেবতা। নেপালে বৌদ্ধ ধর্ম প্রচলন হলেও তৎকালীন বুদ্ধরা হিন্দুইজম দ্বারা প্রভাবিত ছিল। হিন্দু ধর্ম থেকে তান্ত্রিক সাধনা বৌদ্ধ ধর্মেও প্রবেশ করে। এক সময় কিছু বৌদ্ধ ভারত থেকে তিব্বতে চলে গেলে তান্ত্রিক সাধনা তাদের মাধ্যমে তিব্বতে প্রসার লাভ করে। এক এক দেবতার পূজা এক এক রকম হয়, তাই সবকিছু রিচুয়াল না জেনে কোনো দেবতার পূজা করা ঠিক না, কারণ ভুলভাল পূজা করলে দেবতা রুষ্ট হতে পারে। ভবেশ আরো বলে আমি একজন পুরোহিতকে জানি যে এসব বিষয়ে পণ্ডিত, তাকে এই মূর্তিটি দেখানোর জন্য আমি একদিন সাথে করে নিয়ে আসবো। সে হয়তো এই মূর্তিটির ব্যাপারে ডিটেলস বলতে পারবে। ওই সময় তারা খেয়াল করে যে মূর্তির গলায় দেয়া ফুলের মালা বাতাসে ছিঁড়ে পড়ে গেছে। এরপর আতিন অফিসে চলে যায়। অফিসে কাজ শেষ করে ওয়াশরুমে গেলে ওয়াশরুমে সে রক্তমাখা কারো পায়ের ছাপ দেখতে পায়। সে বারবার শুনতে পাচ্ছিল আমার খিদে লেগেছে, আমাকে খেতে দে। তার কানে বারবার এই কথাটি বাজছিল। ওই দিন আতিন অফিস থেকে ফিরে আসলে পুষ্পা টেবিলে তাকে খাবার বেড়ে দেয়, কিন্তু তার শরীর ভালো না লাগায় সে কোনো খাবার না খেয়ে উঠে যায়। এরপর আতিন কিছু ফল কেটে সে মূর্তিটির সামনে রেখে দেয়। কিছুক্ষণ পর আতিন ঘুমিয়ে পড়ে। মাঝরাতে কারো ডাকে আতিনের ঘুম ভাঙে। সে তার সামনে সে অভয়টি দেখতে পায়, যেটি রতন প্রথম এন্টিক শপে দেখেছিল। একে দেখে আতিন মামা বলে ডাকতে থাকে। মনে হচ্ছিল আতিন যেন এই দেবীর মায়ায় সম্মোহন হয়ে গিয়েছে। দেবী আতিনের কাছে খাবার চাইছিল, কারণ তার অনেক খিদে পেয়েছে। এই ঘটনার পরদিন আতিনের হাব ভাব পুরো বদলে যায়। সে মূর্তির গায়ে ফুলের মালা দিয়ে সামনে ভোগ হিসেবে নানা রকমের ফল দিয়ে সিরিয়াস ভাবে মূর্তিটির পূজা শুরু করে, কিন্তু মূর্তিটি তার দেয়া ভোগ গ্রহণ করছে না। এতে আতিন অনেক পেরেশান হয়ে যায়। তার আচার ব্যবহারও অনেক বদলে যায়। পুষ্পা অর্থাৎ আতিনের পিসুও তা খেয়াল করে। একদিন মাঝরাতে পুষ্পা যখন ঘুমাচ্ছিল হঠাৎ সে আতিনের ঘর থেকে ঘন্টা বাজার আওয়াজ শুনতে পায়। চেক করার জন্য সে আতিনের ঘরে এসে দেখে যে আতিন ঘরের মেঝেতে মূর্তি রেখে পুরো দস্তুর পুরোহিতের মতো পূজা করছে। পুষ্পা বুঝতে পারে যে আতিনের নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তার আচরণ স্বাভাবিক ছিল না। ওই সময় আমরা পুষ্পার পেছনে একটি ভয়ঙ্কর অবয়ব দেখতে পাই। পরদিন পুষ্পা ভবেশকে ডেকে আতিনের ব্যাপারে সবকিছু জানায়। বিকেলে ভবেশ একজন পুরোহিতকে নিয়ে আতিনের বাড়িতে আসে, কিন্তু সেই পুরোহিত মূর্তিটি দেখে তেমন কিছু বলতে পারে না। তবে সে আতিনকে এর পূজা করতে নিষেধ করে, কিন্তু আতিন তার কথা না শুনে খারাপ ব্যবহার করে পুরোহিতকে বাড়ি থেকে চলে যেতে বলে। ওই সময় আমরা দেখি যে আতিনের চেহারা অন্যরকম হয়ে গিয়েছে। আতিন নিজের শরীরের কোনো খেয়ালই রাখছিল না। এরপর দিন আতিনের অফিসে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড প্রোগ্রাম ছিল। আতিন গত বছরের পারফরমেন্সের জন্য বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পায়। সে অ্যাওয়ার্ড নিয়ে দ্রুত বাড়ি ফেরার জন্য অস্থির হয়ে যায়, কারণ বাড়ি ফিরে আবার তাকে ওই মূর্তির পূজা করতে হবে। আতিনের চেহারার এমন খারাপ অবস্থা দেখে আতিনের অফিসের কলিগ রাজেশ আতিনকে জিজ্ঞেস করে যে তার কোনো সমস্যা হয়েছে কিনা, তার চেহারা ও পোশাক আশাকের এমন অবস্থা কেন। কিন্তু আতিন তাকে কোনো জবাব না দিয়ে চুপ করে থাকে। অফিস থেকে গাড়িতে করে ফেরার পথে আতিন দেখে যে মাঝ রাস্তায় একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আতিন গাড়ি থামিয়ে মেয়েটির কাছে গেলে মেয়েটি আতিনের কাছে কিছু খাবার চায়। আতিন মেয়েটিকে অফিস পার্টিতে দেয়া খাবার দিয়ে দেয়। মেয়েটি তখন আতিনকে জানায় যে তার নাম দামরি। কিছুদিন আগে তার স্বামী মারা যাওয়ায় বাড়ির লোকেরা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। এখন তার যাওয়ার কোনো জায়গা নেই। সে আতিনকে জিজ্ঞেস করে যে আতিন তাকে তার বাড়িতে আশ্রয় দেবে কিনা। আতিন তখনও যেন সম্মোহন হয়েছিল। সে কোনো কথা না বলে দামরিকে গাড়িতে উঠতে বলে। এরপর সে দামরিকে বাসায় নিয়ে আসে, কিন্তু পুষ্পার এটি ভালো লাগে না। কিন্তু আতিনের জেদের কারণে দামরিকে পুষ্পা বাড়িতে থাকতে দিতে রাজি হয়। আতিনের বাড়িতে এসেই দামরির হাব ভাব কেমন যেন বদলে যায়। মনে হচ্ছিল এই মূর্তির সাথে তার হয়তো কোনো না কোনো সম্পর্ক রয়েছে। আতিন বাসায় ফিরে ওই মূর্তির পূজা করা শুরু করে। এতে দামরি অনেক খুশি হয়। ওই দিন মাঝরাতে হঠাৎ পুষ্পার ঘুম ভেঙে যায়। সে একটি মোমবাতি জ্বালিয়ে বাইরে আসার সময় হঠাৎ একটি বিভৎস চেহারার অবয়ব দেখতে পায়। এইটি দেখে পুষ্পা অনেক ভয় পেয়ে যায়। সিনটি এখানেই কাট হয়। সিন চলে যায় পরদিন সকালে। ভবেশ জানতে পারে যে পুষ্পা বাড়ি থেকে যেন গায়েব হয়ে গিয়েছে। কোনো উপায় না পেয়ে সে পুলিশ কমপ্লেন দায়ের করে, কিন্তু পুলিশ ইনভেস্টিগেশন করার জন্য বাড়িতে আসলে আতিন পুলিশের সাথে ভালো করে কোনো কথাই বলে না। ওই সময় প্রথমবার ভবেশ জানতে পারে যে আতিন দামরি নামের একটি মেয়েকে বাড়িতে নিয়ে
নিয়ে এসেছে। এইটি শুনে সেও অনেক অবাক হয়। পরদিন দামুরি আতিনকে বিশেষভাবে রান্না করা গন্ধযুক্ত খাবার খেতে দেয়। আতিন যখন খেতে বসে দামুরি তাকে বলে, দেবীকে ভোগ না দিয়ে তুমি খেতে বসে গিয়েছো, এই তোমার দেবী ভক্তি? এই কথা শুনে আতিন ভুল করেছে বুঝতে পেরে নিজের গালে নিজেই চড় মারতে শুরু করে। এরপর সে দেবীর জন্য রান্না করা ননভেজ খাবার মূর্তির সামনে রেখে দেয়। এরপর আতিন দেবীর পূজা করে তার জন্য রাখা নষ্ট পচা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম ভাঙলে আতিন পূজার ঘরে গিয়ে দেখে এই প্রথমবার দেবী আতিনের দেয়া ভোগ গ্রহণ করেছে। এতে আতিন খুশিতে আত্মহারা হয়ে যায়। আনন্দে সে গড়াগড়ি দিতে থাকে। সে দামুরিকে সাথে নিয়ে এই মাঝরাতে দেবীর পূজা করা শুরু করে। পরদিন সকালে আতিন অনেক খুশি ছিল। অফিসে যাবার আগে দামুরি আতিনকে পচে গলে যাওয়া খাবার খেতে দেয়। এইভাবে আতিনের দিন কাটতে থাকে। পূজা, অফিস থেকে ফিরে আবার পূজা, এভাবেই চলতে থাকে সাইকেল। পাশাপাশি সে নিয়মিত দামুরির দেওয়া নষ্ট হয়ে যাওয়া খাবার খেত, কোনো কথা ছাড়াই। মাঝে মাঝে সে গভীর রাতে শ্মশানে চলে যেত আর মা বলে চিৎকার করত। এরপর দিন পুষ্পার মিসিং কেসের ইনভেস্টিগেশন অফিসার আতিনের বাড়িতে আসে, কারণ পুষ্পাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। অফিসার আতিনকে অনেক প্রশ্ন করে, কিন্তু আতিন এসব দিকে কোনো খেয়ালই করে না, বরং সে অফিসারকে কেস ক্লোজ করে দিতে বলে। ওই দিন রাতে ভবেশ আবার আতিনের খোঁজ খবর নিতে তার বাড়িতে আসে, কিন্তু সে আতিনকে যে অবস্থায় দেখে তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে যে আতিন গায়ে সব জামা কাপড় খুলে মূর্তির সামনে অদ্ভুত ভাবে নিচে পূজা করছে। ভবেশকে দেখে আতিন তার কাছে এসে তার সাথে অদ্ভুত আচরণ করে। ওই সময় ভবেশ দামুরির চোখও অদ্ভুত রকম হয়ে যেতে দেখে। সে বুঝতে পারে যে আতিনের সাথে নিশ্চয়ই গড়বড় কিছু হয়েছে, আর এর পেছনে রয়েছে সেই মূর্তিটা। তাকেই এর কোনো সুরাহা করতে হবে। এই জন্য প্রথমে সে আতিনের বন্ধু সুবেশের কাছে যায়, যেখান থেকে সে মূর্তিটি নিয়েছিল। সুবেশ ভবেশের কাছ থেকে সবকিছু শুনে বলে, মূর্তিটি নিয়ে যাওয়ার পর থেকে আতিন তার সাথে দেখা করা বন্ধ করে দিয়েছে। ভবেশ সুবেশকে এই মূর্তিটির ব্যাপারে জিজ্ঞেস করলে সুবেশ তাকে জানায় যে তাকে একজন পুরোহিত মূর্তিটি দিয়েছিল, আর যেদিন সে মূর্তিটি দোকানে এনেছিল তার পরদিন দোকানের কর্মচারী রতন কাজ ছেড়ে চলে গিয়েছিল। আর এরপর থেকে রতনের কোনো খোঁজ আমি পাচ্ছি না। হয়তো এই মূর্তিটিতে সুপার ন্যাচারাল কিছু আছে। এরপর ভবেশ ও সুবেশ সেই পুরোহিতের সাথে দেখা করতে চলে যায়। এদিকে আতিন অফিসে এসে কারোর সাথে তেমন কথা বলে না। নিজের কাজ শেষ করে আনমনে আবার বাড়ি চলে আসে। তার কলিগরাও তার এমন হঠাৎ পরিবর্তন লক্ষ্য করে অবাক হয়। সে যে পচা খাবার খেত তার গন্ধে আশেপাশে সবাই অনেক পেরেশানি হচ্ছিল। সে ঠিক মতো তার চুল দাড়ি কাটতো না আর ময়লা পোশাক পরে অফিসে চলে আসতো। কিন্তু এর আগে আতিন সবসময় টিপটপ সাজগোজ করে পুরো কর্পোরেট গেটআপে অফিসে আসতো। একদিন আতিন যখন ক্যান্টিনে বসে পচা খাবার খাচ্ছিল, সেই খাবারের দুর্গন্ধে আশেপাশে সবাই অনেক বিরক্ত হচ্ছিল। আতিনের নিজেরও এই খাবার খেতে গিয়ে কেমন যেন বমি চলে আসছিল। আতিনের কলিগদের কাছ থেকে আতিনের ব্যাপারে জানতে পেরে আতিনের বস তাকে 1 সপ্তাহের ছুটি দেয়, যাতে সে ডাক্তার দেখিয়ে সুস্থ হয়ে আবার ট্র্যাকে ফিরে আসতে পারে। অফিস থেকে ফিরে আতিন সোজা শ্মশানে চলে যায়। শ্মশানে কিছু সময় থেকে সে একটি হোটেলে যায় কিছু খাওয়ার জন্য। এই হোটেলে খেতে বসলে এই বৃদ্ধ লোকটি আতিনের কাছে এসে একটু রুটি চায়। আতিন তাকে রুটি ছিঁড়ে বড় এক টুকরো রুটি দিয়ে দেয়। লোকটি আতিনকে বলে যে তার নাম কৃষ্ণনন্দ। সে এক সময় তন্ত্র সাধনা করত। এর উপর সে একটি বইও লিখেছে। কৃষ্ণনন্দ আতিনকে বলে, অনেক সময় অনেক বড় সাধক ও শয়তানের চক্রে পড়ে যায়, তবে তারাই সেই চক্র ভেদ করতে পারে যারা তন্ত্র সাধনাকে মনে প্রাণে ধারণ করে। কৃষ্ণনন্দ যাবার সময় আতিনের গলায় একটি লকেট পরিয়ে দিয়ে বলে, এটি তোমাকে সব ধরনের খারাপ শক্তি থেকে রক্ষা করবে। এদিকে সুবেশ ভবেশকে নিয়ে সেই পুরোহিতের কাছে যায় যে তাকে এই মূর্তিটি দিয়েছিল। এই পুরোহিতের কাছ থেকে তারা এই মূর্তিটির রহস্য জানতে পারে। পুরোহিত তাদের বলে যে এটি কোনো সাধারণ মূর্তি নয়, এটি 10 জন মহাবিদ্যা দেবতার আশীর্বাদ প্রাপ্ত একটি মূর্তি। এর নাম দেবী মার্তঙ্গী। আগামীকাল আমাবস্যা, আর আমাবস্যায় এই দেবী ভয়ঙ্কর হয়ে ওঠে। আগামীকালই হয়তো আতিনের জীবনের শেষ দিন। পুরোহিত এই মূর্তি সম্পর্কে তাদেরকে আরো কিছু রহস্য বলে, যা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে আতিন ওই লকেট গলায় পড়া মাত্রই সে যেন কোনো সম্মোহন থেকে সজ্ঞানে ফিরে আসে। সে অনেকদিন পর বাড়িতে এসে খেয়াল করে যে তার বাড়ি ঘরের অবস্থা খারাপ হয়ে আছে, যা সে এতদিন খেয়ালই করেনি। সারা বাড়িতে কেমন যেন একটা আষ্টে গন্ধ, সব জায়গায় নোংরা ছড়িয়ে আছে, গায়ের কাপড় থেকে নোংরা গন্ধ আসছে। সে দামুরিকে ডাকলে দামুরি ঘরের দরজা না খুলে তাকে বলে যে আজ সে অসুস্থ, তাই সে শুয়ে আছে, আজ সে কোনো কাজ করতে পারবে না। এরপর আতিন পুলিশ স্টেশনে ফোন করে পুষ্পার মিসিং কেসের আপডেট জানতে, কিন্তু অফিসার তাকে বলে যে আপনি তো আমাদের বলেছিলেন কেসটি ক্লোজ করে দিতে, তাই আমরা কেসটি বন্ধ করে দিয়েছি। এরপর আতিন তার বন্ধু অভিকে ফোন দিয়ে তার পত্রিকায় পুষ্পার ছবি ছাপিয়ে
নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়ার ব্যবস্থা করতে বলে। এরপর আতিন শুয়ে পড়লে দুটি অদ্ভুত ভয়ঙ্কর অবয়ব আতিনকে ভয় দেখানোর চেষ্টা করে। সকালে আতিন আবারও দামুরিকে ডাকতে গেলে দেখে যে দামুরির ঘরের দরজা খোলা। দামুরিকে খুঁজতে আতিন ছাদে গিয়ে দেখে যে পুরো ছাদে তন্ত্রমন্ত্র লেখা, আর সেখানে অনেকগুলো পাখি মরে পড়ে আছে। সে আবার নিচে নেমে এসে দামুরিকে তার ঘরে দেখে বলে, বাড়ির কি অবস্থা করে রেখেছো এসব? এভাবে কি মানুষ থাকতে পারে? আর ছাদে এসব কি? ওই সময় আতিন দামুরির আসল রূপ দেখতে পায়। সে দামুরির এমন রূপ দেখে ভয় পেয়ে যায়। দামুরি তাকে বলে, আমি সবকিছু পরিষ্কার করে দেব, আর হ্যাঁ, একটা খারাপ খবর আছে। আজ ঠাকুর ঘরে গিয়ে দেখি যে দেবী মা ভোগ গ্রহণ করেনি। আজ তো অমাবস্যা, তাই ঠিক করেছি মাকে মহাভোগ দেব। তুমি আজ একটু দেরি করে বাসায় এসো, তখন দুজনে মিলে মহাভোগ দেব। এ কথা বলে দামুরি অদ্ভুত ভাবে হাসতে থাকে। তার হাসি দেখে আদিনের বুকে যেন আরো ভয় ধরে যায়। এরপর সিন আবার চলে যায় সেখানে যেখানে পুরোহিত ভবেশ ও সুবেশকে এই মূর্তির রহস্য বলছিল। শিবাতোষের রাজা তেনজিং গিয়াতোষকে তিব্বতের সম্রাট কোনোভাবে তার বশতা স্বীকার করাতে পারছিল না। সম্রাট জানতো যে তেনজিং এর একমাত্র দুর্বলতা তার মেয়ে। এই জন্য সম্রাটের গুপ্তচরেরা তেনজিং এর মেয়ের খাবারে নিয়মিত বিষ মিশিয়ে দিচ্ছিল তাকে মারার জন্য। কিন্তু প্রতিবারই একজন বিষতান্ত্রিক, অর্থাৎ যে বিষ বানায় এবং বিষক্রিয়া থেকে বেঁচে ওঠার ওষুধও বানায়, তার সাহায্যে তেনজিং এর মেয়ে বেঁচে যায়। সম্রাট বুঝতে পারছিল যে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। রাজা তেনজিং গিয়াতসুকে সে এমন শাস্তি দেবে যা দেখে অন্য কেউ বিদ্রোহ করার সাহসও পাবে না। কিন্তু একদিন রাতে উজির এসে সম্রাটকে খবর দেয় যে সম্রাটের স্ত্রী সন্তান সহ পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েছে। তাদের সবার রক্তবমি শুরু হয়েছে। কিছুক্ষণ পর সম্রাটের নিজেরও রক্তবমি শুরু হয়, আর কিছুক্ষণের মধ্যেই সম্রাট মারা যায়। এক রাতের মধ্যেই সম্রাটের পুরো বংশ শেষ হয়ে যায়। তখন আমরা জানতে পারি যে সেই বিষতান্ত্রিকের নাম সহস্রাক্ষ চক্রবর্তী, অর্থাৎ সেই চক্রবর্তী পরিবারের পূর্বপুরুষ, যেখান থেকে ভবেশ মূর্তিটি নিয়েছিল। 16 শতকের দিকে এই চক্রবর্তী পরিবারে প্রথম পুরোহিতের পূর্বপুরুষরা পূজা শুরু করেন। সহস্রাব্দ চক্রবর্তী ছিল জমিদার বিশেশ্বর চক্রবর্তীর ভাই। প্রচলিত আছে যে সহস্রাব্দ চক্রবর্তী এমন বিষতান্ত্রিক ছিল যে বিষধর সাপও তাকে দেখে ভয় পেত। 30 বছর বয়সে তন্ত্র সাধনা করার জন্য সহস্রাব্দ নিরুদ্দেশ হয়ে যায়। সেখান থেকে তান্ত্রিক সাধনা রপ্ত করে সে তিব্বতে চলে যায়। তিব্বতে গিয়ে আরেকজন গুরুর তত্ত্বাবধানে সে বিষতন্ত্রে দীক্ষা লাভ করে। সেই গুরুর নির্দেশেই সে শিবাতোষের রাজা তেনজিং গিয়াতসুর মেয়েকে সুস্থ করে তোলে, আর রাজাকে বলেন যে সে অত্যাচারী সম্রাটকে নিধন করতে সাহায্য করবেন। তবে এর জন্য তার প্রয়োজন একজন দক্ষ ভাস্কর, অর্থাৎ যে মূর্তি তৈরি করতে পারে। রাজার নির্দেশে এই অঞ্চলের সব থেকে দক্ষ ভাস্করকে আনা হয়। সহস্রাব্দের নির্দেশনা অনুযায়ী ভাস্কর একটি দেবীর মূর্তি তৈরি করেন, আর নিজের তন্ত্রজ্ঞান ও সাধনা দ্বারা এই মূর্তিকে জীবন্ত করে তোলে। এই সাহায্যে সহস্রাব্দ তিব্বতের সম্রাটের বংশ নির্বংশ করেন, আর রাজা তেনজিং বিনা বাধায় তিব্বত জয় করেন। সহস্রাব্দ জানতো যে এই মূর্তিটি কোনো লোভীতান্ত্রিকের হাতে পড়লে অনর্থ হয়ে যাবে। এই জন্য সেই মূর্তিটি নিয়ে চলে আসেন তার নিজের বাড়িতে। এখানে এসে আবার তিনি দেবীর প্রাণ প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই বাড়িতে আছে এই মূর্তি। সহস্রাব্দ চক্রবর্তী বলে গিয়েছিল যে যদি কখনোই পরিবার এখান থেকে চলে যায় তবে যেন মূর্তিটি কোনো মানুষকে সমর্পণ করা হয়, কারণ সবাই বাড়ি ত্যাগ করার পরও যদি মূর্তিটি এখানে থেকে যায় তবে খুব অমঙ্গল হবে। পুরোহিত বলে, এই জন্যই আমি মূর্তিটি সুবেশকে সমর্পণ করেছিলাম। ভবেশ বলে, তাহলে এই বিপদ থেকে আতিনকে উদ্ধার করার উপায় কি? পুরোহিত বলে, কোন শুদ্ধ তন্ত্র সাধনা করা তান্ত্রিক পুরুষই পারে আতিনকে বাঁচাতে। অন্যদিকে আমরা দেখি যে আতিন আজ আবার আগের মতো ভালো ড্রেস আপ পরে অফিসে এসেছে, আর তার গলায় কৃষ্ণনন্দের দেয়া সেই লকেট। আতিনের বস আতিনকে দেখে বলে, আরে আতিন, আমি না তোমাকে ছুটি দিয়েছিলাম? আতিন বলে, ছুটি লাগবে না স্যার, আজ অনেকটা ভালো ফিল করছি। এরপর আতিন তার ডেস্কে বসে কাজে লেগে পড়ে। কলিগদের সাথেও সে অনেকদিন পর ভালো করে কথা বলে। ওই দিন রাতে অফিস থেকে ফেরার পর আতিন যখন তার বাসায় ঢুকতে যাবে তখনই ভবেশ আতিনকে পেছন থেকে ডাক দেয়। আতিন এখন সজ্ঞানে থাকায় তাই সে ভবেশকে চিনতে পারে। ভবেশ আতিনকে বলে, আতিন, তোমার জীবন ভয়ানক বিপদে আছে। আতিন বলে, কিসের বিপদ? এরপর ভবেশ পুরোহিত তাকে ওই মূর্তির ব্যাপারে যা যা বলেছিল সব খুলে বলে। ভবেশ বলে, পুরোহিত বলেছে এই মূর্তিটি দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ, আর এই রূপ ভয়ানক অমঙ্গলের। কেউ যদি এর পূজা করে তবে তার বিচার বুদ্ধি লোপ পায়। পরিবার, আত্মীয় স্বজন কাউকে সে চিনতে পারে না। বেঁচে থাকার ইচ্ছা মরে যায় তার, আর শেষে তার পিছু নেয় ভয়ানক পিশাচিনী। এই পিশাচিনী মানুষের রূপ ধরে বাড়িতে আসে, আর তারপর বাড়িতে নানা অমঙ্গল ঘটতে থাকে। শেষে অমাবস্যা রাতে পিশাচিনী তাকে দেবীর কাছে বলে দিয়ে সমর্পণ করে। ভবেশ বলে, তোমার বাড়িতে যে মেয়েটি আছে দামুরি, সে কোনো সাধারণ মানুষ নয়, সে একটা পিশাচিনী। এইসব শুনে আতিন বলে, তাহলে আঙ্কেল আজ আমার বাড়িতে ঢোকা ঠিক হবে না, কাল সকালে না হয় এসে মূর্তিটা বের করে দেবো বাড়ি থেকে। ভবেশ বলে, তাতে কোনো লাভ হবে না আতিন, কারণ পিশাচিনী এত সহজে তোমার পিছু ছাড়বে না, তাকে সামনাসামনি পরাস্ত করতে হবে।
তুমি ভেতরে চলো, আমি তোমার সাথে আছি। এরপর তারা ভয়ে ভয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। ঘরের সবকিছু লন্ডভন্ড হয়েছিল, দেয়ালে নানা রকম তন্ত্রমন্ত্র লেখা। ভয়ে ভয়ে তারা উপরে এসে দেখে যে দামুরি তার পিশাচিনীর রূপে একটি হাত কেটে হাড়িতে ভোগ রান্না করছে। আতিন খেয়াল করে দেখে যে কাটা হাতের আঙ্গুলে একটি সোনার আংটি। আতিন চিনতে পারে যে এটি পুষ্পার হাত, অর্থাৎ দামুরি সেদিন পুষ্পাকে খুন করে ফেলেছে। এরপর দামুরি আতিনের কাছে এসে বলে, মাকে ভোগ দেবে না দাদা বাবু? আতিন তখন দামুরিকে মারতে আসলে প্রথমে দামুরি ভবেশকে দূরে ছুড়ে ফেলে আর তারপর আতিনের গলা টিপে ধরে, কিন্তু আতিনের গলায় থাকা লকেটের শক্তির কারণে দামুরি তাকে ছেড়ে দেয়। এরপর দামুরি নানাভাবে আতিনকে ভয় দেখাতে থাকে। সে নানাভাবে আতিনকে হিপনোটাইজ করতে থাকে যাতে সে লকেটটি খুলে ফেলে, কারণ সে লকেটটির জন্য আতিনের কাছে যেতে পারছিল না। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আতিন লকেটটি খুলে ফেলে আর এরপরই পিশাচিনী আতিনকে মারতে থাকে। এক পর্যায়ে তার হুঁশ ফিরে আসে। তার মনে পড়ে যে লকেটটি দেওয়ার সময় কৃষ্ণনন্দ তাকে বলেছিল যে সে যেন কোনো অবস্থাতেই এটি গলা থেকে না খোলে। সে দেখে যে কিছু দূরে লকেটটি পড়ে আছে। পিশাচিনী যখন তাকে গলা টিপে মারতেই যাবে, সে কোনো মতে লকেটটি নিয়ে পিশাচিনীর কপালে চেপে ধরে আর তখনই পিশাচিনীর শরীর ধোয়া হয়ে জানালা দিয়ে উড়ে আকাশে চলে যায়। এরপর কোনো মতে ভবেশের কাছে গিয়ে সে দেখে যে ভবেশ এখনো বেঁচে আছে। এরপর সে মূর্তিটি নিয়ে নদীর পানিতে ফেলে দেয়। মুভির শেষ সিনে আমরা এই দুই ছেলেকে দেখি নদীর ধারে বসে মদ পান করছে। এদের মধ্যে একটি ছেলে হিসু করতে নদীর কিনারায় গেলে সে সেই দেবীর অবয়ব দেখতে পায়। দেবী ছেলেটিকে বলছিল, আমার খিদে লেগেছে, আমাকে খেতে দে। এটি দেখে ছেলেটি অনেক ভয় পেয়ে যায় আর এই সিনের মধ্য দিয়েই সিরিজটি শেষ হয়। তো কাহিনী দেখার পর আপনাদের মনে কিছু প্রশ্নের উদয় হতে পারে, অর্থাৎ কিছু কনফিউশন তৈরি হতে পারে। প্রথম কনফিউশন হচ্ছে দেবী শক্তি আতিনকে কেন মারতে চাচ্ছে। তার উত্তর হচ্ছে এই দেবী মার্তঙ্গী কোনো সাধারণ দেবী নয়। এর পূজা কেউ করলে তাকে শান্ত করতে নরবলি দিতে হয়। আতিন যদি দেবীর পূজা না করে তার অবয়বের কথা মতো তাকে ভোগ দিয়ে দিত, তবে হয়তো আতিনের জীবনে এত সমস্যা হতো না। ভুলভাল পূজা করায় দেবী মার্তঙ্গী আতিনের উপর রুষ্ট হয়। দ্বিতীয়ত, পুষ্পা কোথায়? পুষ্পাকে পিশাচিনী হত্যা করেছে, কারণ সে পিশাচিনীর কাজে বাধা সৃষ্টি করেছিল। আর তৃতীয়ত, শেষ সিনে দেবী মার্তঙ্গী আবার একটি ছেলেকে দেখা দেওয়ার মানে হচ্ছে মূর্তিটি হয়তো আবার সেই ছেলের সাথে সেই বাড়িতে যাবে, কারণ পানিতে ফেলে দেওয়ার কারণে দেবী শান্ত হয়নি। তো আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাতে পারেন। তো সিরিজটি কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।